বাড়ি থেকে সালোয়ার কামিজ নিয়ে এসেছিল অরু। মা, জেঠি, কাকিমা সবাই বারণ করেছিলেন। বলেছিলেন এখনই সালোয়ার কামিজ নিয়ে যাওয়ার কি দরকার, পাশাপাশি বাড়ি পরে নিয়ে গেলেও তো হবে। কিন্তু বড়দির কথা শুনে শেষ পর্যন্ত দুটো সালোয়ার কামিজ সঙ্গে এনেছিল অরু। আর এই দুটোই ছিল অরুর সবচেয়ে সুন্দর পোশাক। রিম্পা এসে বেশ যত্ন করে সাজিয়ে দিল অরুকে। অরুর পরনে আজ খুব হালকা নীল রঙের লং কুর্তি আর পালাজো, খুব সুন্দর প্রিন্টেড ওড়না। পোশাকটা বড়দি দিল্লি থেকে এনে দিয়েছিল ওর জন্য। হালকা রং অরুর সব সময় পছন্দ। রিম্পা খুব যত্ন করে অরুর চুল আঁচড়ে লম্বা করে বেনি করে দিল। বিয়ের আগে কতবার যে চুল কাটতে চেয়েছে অরু, কিন্তু রক্ষণশীল পরিবারে বড় হয়েছে বলে সেই ইচ্ছেটা কখনো পূরণ করতে পারেনি। এখন সেই চুল কোমর ছাড়িয়ে নেমে এসেছে। মোটা বেনি পিঠ বেয়ে নেমে কোমর ছুঁয়েছে। কানে ঝুমকো, কপালে ছোট্ট টিপ, আর ঠোঁটে হালকা লিপস্টিক। সাজ বলতে এইটুকুই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে অরু। বিয়ের পর এই প্রথম সেজেগুজে বাড়ির বাইরে যাচ্ছে নিজের বরের সঙ্গে। যদিও কেউ জানে না যে এই বরের সঙ্গে এখনো অরুর মিলমিশ হয়নি। আর সেই কারণেই অনেকক্ষণ থেকে অরুর মনে আজ দ্বিধাদ্বন্দ্বের একটা ঝড় চলছে। দুটো প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করছে। এক নম্বর হলো, সত্যি কি কুশল অফিস থেকে ফিরে এসেছে অরুর জন্য, অরুকে তার বন্ধুদের সঙ্গে দেখা করানোর জন্য, নাকি সত্যি সত্যি কুশলের অফিসের বসের বাড়িতে পুজো, অরুকে এখন সেখানেই নিয়ে যাবে। অরুর বন্ধুদের গেট টুগেদারের কথা হয়তো কুশলের মনেই নেই, কারণ কুশল একটু বেশি গম্ভীর হয়ে কথা বলছে আজ। এই পুরো ব্যাপারটা মাথায় আসতেই এবার পুরো ঘেঁটে গেল অরু। তবে কারণ যাই হোক, কুশল আজকে অনেক বকা খেয়েছে বড়দের কাছে। অরুর খারাপ লাগছিল একটু। সবাই মিলেই কুশলকে বলছিল, যতক্ষণ অরু সাজগোজ করেছে ওপরের ঘরে, ততক্ষণ কুশল একবারও আসেনি এই ঘরে। ভালোই হয়েছে অবশ্য, কারণ এই মুহূর্তে কুশলের মুখোমুখি হতে পারবে না অরু। অরুকে সাজাতে সাজাতেই হঠাৎই রিম্পা বলছে, ভাগ্যিস সকালে আজ অনেকগুলো লুচি খেয়েছিলাম, তাই এখনো খিদে পাইনি, না হলে তোর আর কুশলের চক্করে আজ দুপুরের আমার লাঞ্চটা দেরি হয়ে গেল। অরুর খারাপ লাগলো, বলল, দিদি ভাই তুমি নিচে যাও, খেয়ে নাও, এবার আমি বাকিটুকু করে নিচ্ছি। রিম্পা বলল, তোকে নিয়ে একবারে নিচে নামবো। শোন, আমি যখন ঘরে এসেছিলাম তখনই বুঝেছি তোদের ঝগড়া হয়েছে। এই তো সবেই বিয়ে হলো, এর মধ্যে এত ঝগড়াঝাটি করছিস কেন? অরু বলল, বিশ্বাস করো, সত্যি আমরা কোনো ঝগড়া করিনি। রিম্পা এবার স্নেহের চোখে তাকালো অরুর দিকে, তারপর অরুর গালে হাত রেখে বলল, কেন আমাকে গোপন করছিস? কুশলের দোষ ঢাকতে চাইছিস? তুই না বললেও আমরা সব বুঝতে পারছি। শুধু শুধু তোর সঙ্গে মেজাজ করে কথা বলল। একদম এসব অ্যালাউ করবি না, আমি বলে দিলাম। ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে সবার সামনে এভাবে কথা বলবে কেন? এবার বিপদে পড়ল অরু। সত্যি কুশল এমনভাবে কথাগুলো বলছিল, মনে হচ্ছিল যে ওর মেজাজ খারাপ। অরু এবার কোনো কথা না বলে চুপ করে রইল। অরুকে চুপ করে থাকতে দেখে রিম্পা বলল, হঠাৎ করে এসে বলল, চলো, যেতে হবে। তোকে একবার আড়ালে ডেকে জিজ্ঞেস করতে পারতো তুই যেতে পারবি কিনা, তা নয় একদম হুকুম করে দিল। আমার মা বাবা এই পরিবারের বাইরের লোক, সকলের সামনে ওই রকম করে কথা বলা উচিত হয়নি কুশলের। এটা নিয়ে পরেও বকা খাবে। ঠিক এই সময় দরজার কাছে কুশলের গলা শোনা গেল। দরজার কাছে দাঁড়িয়ে আছে কুশল। রিম্পা তাকাতেই বলল, একটা জায়গায় খেতে যাব, এত দেরি করলে হবে? বেরোতে বলো অরুকে। এবার হঠাৎ রেগে গেল রিম্পা। কুশলের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভালো করে কথা বলো, অরুও যদি সবার সামনে তোমার সাথে এরকম করে কথা বলে সেটা ভালো লাগবে? বলে ঘর থেকে বেরিয়ে গেল রিম্পা। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে অরু একা। এগিয়ে এলো কুশল, বলল, বৌদিও রেগে গেছে। অরু এবার আর না বলে পারল না, বলল, সবাই রেগে আছে, এত রেগে রেগে কথা বলছো কেন? কুশল হাসছে, বলল, রেগে গিয়ে কথা বলছি বলেই মনোযোগ অন্যদিকে ঘুরে গেল সবার। তোর কিছু করতে হলো না, সবাই মিলে তোকে সাজিয়ে গুছিয়ে বাড়ি থেকে বার করে দিল। আমার স্ক্রিপ্টটা কেমন ছিল বল? কুশলের উত্তরে একটুও খুশি হয়নি অরু।
সবাই কি সুন্দর হাসি মজা করে ভাত খাচ্ছিল। কুশলের আচরণে সবারই মেজাজটা খারাপ হয়ে গেছে, পরিস্থিতি খারাপ হয়ে গেল। সামান্য বিরক্ত নিয়ে এবার অরু বলল, এবার আমাকে বলতো আমরা কোথায় যাব? কুশল অবাক, বলল, সাতকাণ্ড রামায়ণ হয়ে গেল, এখন সীতাকার বাবা জিজ্ঞেস করছিস? অরু বলল, তার মানে রাইমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এবার কুশল বলল, দেখলি তো, দুদিন তোর সঙ্গে থেকে তোর মতন আমিও নাটক লিখতে শিখে গেছি। অফিসে বসে একটা স্ক্রিপ্ট বানিয়ে নিলাম, তারপর ঘরে এসে পারফরমেন্স। অরু এবার ভয়ের গলায় বলল, আমি তো বলেছিলাম আমি যাব না। শুধু শুধু এতগুলো মিথ্যে কথা বলে এইভাবে বেরোনো ঠিক হবে না, আজ আর যাব না। কুশল বলল, যে মিথ্যেতে কারোর কোনো ক্ষতি হয় না সেই মিথ্যে কোনো দোষের না। সবাই জানে আমরা এখন বাড়ি থেকে বেরোবো। শেষ মুহূর্তে প্রোগ্রাম ক্যান্সেল করতে নেই, তাই বাড়ি থেকে বেরোই, তারপর দেখা যাবে। এরপর আর অরু কোনো কথা বলল না। এরপর অরু আর কুশল শান্তভাবে হেঁটে নিচে নামলো। তারপর সবাইকে বাই বলে বাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়ি চালাচ্ছে কুশল, পাশে বসে আছে অরু। গাড়ি চালাতে চালাতে কুশল বলল, তুই আমাকে টাইম দিয়েছিলি 3টে, পৌঁছে যাব তার আগে। মেসেজ করে দেখে নে ওরা কত দূর। অরুর ভালো লাগছে না, বলল, আমি এভাবে আসতে চাইনি, সবাইকে মিথ্যে বলতে হলো। আমার নিজের খারাপ লাগছে, এখন আর কোনো আনন্দই হচ্ছে না। অকারণে গুরুজনকে এত মিথ্যে বললে ভগবান পাপ দেবে। কুশল একবার তাকিয়ে দেখে নিল অরুকে। মেয়েটা সত্যি ইনোসেন্ট। বলল, বৌদির বাবা মা এসেছে, দেখতেই পেলি, রাত্রিবেলা বড় মামা আসবে। এই অবস্থায় বন্ধুর সঙ্গে দেখা করতে যাবি এটা বললেও মা তোকে জড়িয়ে ধরে আদর করে মিষ্টি মুখে বারণ করে দিত। তুই ভাবিস না, সত্যি কথা বললে তুই পারমিশন পেয়ে যেতি। অরু অবাক হয়ে বলল, আমার মনে হয় কাকিমা ঠিক পারমিশন দিত। তোমাদের বাড়িতে সবাই খুব ভালো। এবার শব্দ করে হাসলো কুশল, বলল, ভালো মন্দের ঊর্ধ্বে যেটা সেটা হলো জয়েন্ট ফ্যামিলি। ভালো তো হতেই হবে, ওটা ম্যান্ডেটরি। অরুর মুখে বিষণ্ণতা, বলল, তোমার অনেক কথা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। কুশল বলল, তাহলে সহজ করে শোনো। যৌথ পরিবারের সবার আলাদা আলাদা দায়িত্ব থাকে, সেটা পালন করতে হয়। আর সেই দায়িত্ব থেকে ছুটি নিতে চাইলে মাঝে মাঝে টুকটাক মিথ্যে বলতে হয়, এতে ভগবান ক্ষমা করে দেয়। সঙ্গে সঙ্গে অরু বলল, মিথ্যে বলতে ইচ্ছে করে না। বিয়ে করে সংসার করতে এসেছি, আমি ভালো থাকলেই আমার সংসার ভালো থাকবে। আমি তো সংসারের লক্ষ্মী, তাই না? হো হো করে হেসে ফেলল কুশল। আবারও এক ঝলক অরুকে দেখে নিয়ে গাড়ি চালাতে চালাতে বলল, এত পাকা পাকা কথা কে শিখিয়েছে তোকে? নিশ্চয়ই তোর কাকডিম দিদি থুড়ি ছোড়দি। অরু বলল, কেন, কি ভুল বলেছে ছোড়দি? কুশল বলল, ছোড়দিকে বলবি, আনন্দ মানুষের নিজের সম্পত্তি, এর মধ্যে কোনো শর্ত রাখতে নেই। বন্ধুদের সঙ্গে আনন্দ করার সুযোগ পেলে মিস করতে নেই। অরুর এখন অনেকটা হালকা লাগছে, অতটাও আর খারাপ লাগছে না। বলল, পরিবারকে মিথ্যে কথা বলে আনন্দ করাতে দোষ নেই বলছো? কুশল বলল, পরিবার যদি জানতেই না পারে যে তুই মিথ্যে বলেছিস, তাহলে কিসের দোষ? মিথ্যে বলিসনি, সত্যটা গোপন করেছিস। এবার হেসে ফেলল অরু, বলল, ভেবে দেখলাম তুমি অতটাও খারাপ না, বেশ ভালো ছেলে, আমার ভালো লাগছে। এবার কুশল হঠাৎ করে রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে দিল। তারপর অরুর দিকে তাকিয়ে বলল, কাকে ভালো লাগছে, আমাকে? লজ্জা পেল অরু, অজান্তে কথাটা বলে ফেলেছিল। খুব সত্যি কথা, কুশলকে তার ভালো লাগছে এখন, কিন্তু এভাবে সেটা বলতে পারবে না। বলল, তোমার কথা মোটেই বলিনি, এই যে মিথ্যে বললাম সেই খারাপ লাগাটা আর লাগছে না, ভালো লাগছে তাই বললাম। আবার গাড়ি চলতে শুরু করলো। কুশল হাসছে। অরু লক্ষ্য করেছে আজ গাড়িতে ওঠার পর থেকেই কুশল হাসছে। কোনো কারণে মেজাজ খুব ভালো আছে, মনে খুশি আর আনন্দ আছে, বোঝাই যাচ্ছে সেটা। আর চোখে কুশলকে দেখে নিল অরু। ছেলেটা আজকে অনেক কিছু করলো তার জন্য, কোনো স্বামী এতটা করে কি না অরু জানে না। অরুদের বাড়িতে যার স্বামী আছে, যেমন অরুর বাবা কাকা জ্যাঠা, তারা যে কেউ নিজের বউয়ের জন্য পরিবারের কাছে মিথ্যে বলবে না, এ ব্যাপারে অরু নিশ্চিত। ছর্দিও তাকে ফোনে বারণ করেছিল আজ বেরোতে। এখন অরুর মনে হচ্ছে সবার থেকে আলাদা কুশল। কুশলকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু কিভাবে দেবে বুঝতে পারছে না অরু। অরু এবার বলল, একটা কথা জিজ্ঞেস করব? কুশল বলল, বলো বিবিজান। বুক কেঁপে উঠল অরুর। কুশলের এই ডাকে তার গলায় এমন কিছু ছিল, সমস্ত শরীর কেঁপে উঠল অরুর। ভালো লাগছে তার, কিন্তু এই ফিলিংস লুকোতে হবে। তাড়াতাড়ি জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। কুশল এবার মজার গলায় বলল, কি হলো বিবিজান, বলো, কি বলবে?
প্রচণ্ড অস্বস্তি নিয়ে অরু তাড়াতাড়ি বলল, কিছু বলিনি, গাড়ি চালিও। আবার হাসছে কুশল, বলল, তোকে একটা ভালো খবর দেব। যাক, স্বাভাবিক কথা বলছে কুশল, বাঁচলো অরু। এবার সে কুশলের দিকে তাকালো, তারপর স্বাভাবিক গলায় বলল, কি ভালো খবর গো? কুশল বলল, সুহাগ রাতের পরে আমরা দুজনেই শিওর হয়েছিলাম যে তুই লজ্জা পেতে জানিস না, কিন্তু এক্ষুনি তুই লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিলি জানালার দিকে, তার মানে তুই লজ্জা পেতে জানিস। এটাই একটা দারুণ ভালো খবর। লজ্জা করছে অরুর, তাকাতে পারবে না কুশলের দিকে। এবার জানালার দিকে তাকিয়ে রইল সে। কিভাবে যে মুখের এই ফিলিংস গোপন করবে জানে না সে। মনে হচ্ছে ওড়না দিয়ে মুখটা ঢেকে রেখে দিলে ভালো হতো। ঠিক এই মুহূর্তে কুশল বলল, আমি যাতে মুখটা দেখতে না পাই সেই জন্য মুখটা জানালার দিকে ঘুরিয়ে রেখে দিয়েছিস, তাই তো? অরু বলল, অন্য কথা বলো, আমাদের পৌঁছাতে আর কতক্ষণ লাগবে সেটা বলো। কুশল বলল, ঠিক আছে, তার আগে লাস্ট একটা কথা বলে নি। অরু বলল, আবার কি কথা? কুশল বলল, লজ্জা পেলে তোকে ভীষণ সুইট লাগে দেখতে। এমনিতে তুই সুইট, কিন্তু লজ্জা পেলে পরিমাণটা বেড়ে যায়। আর কোনো কথা বলল না অরু। জানালার দিক থেকে মুখ ঘুরিয়ে কুশলের দিকে তাকালো না আর। বাকি রাস্তা কুশল একাই কথা বলে যেতে লাগলো। অরু কোনো উত্তর দিল না। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেল তারা। গাড়ি থেকে নেমে দাঁড়ালো দুজনেই। সত্যি কথাটা হলো, এখন আর যেতে ইচ্ছে করছে না অরু। যেমন গাড়িতে কুশলের পাশে বসেছিল সেই রকমই বসে থাকতে ইচ্ছে করছে তার। মোদ্দা কথা, কুশলের সঙ্গে থাকতে ইচ্ছে করছে তার, কিন্তু সেটা এখন আর বলা যাবে না। রাইমার সঙ্গে অনেকদিন পর দেখা হবে ঠিকই, কিন্তু তাও যেতে ইচ্ছে করছে না অরুর। এবার অরুর মুখের দিকে তাকিয়ে মজার গলায় কুশল বলল, কি রে, আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না নাকি? ছেলেটা পুরো পাগল, যা মুখে আসছে তাই বলছে। সামনেই রেস্তোরাঁ। অরু আর কথা না বলে সেই দিকে হাঁটতে শুরু করলো। সঙ্গে সঙ্গে কুশলও এবার এগিয়ে এসে তার পাশে হাঁটতে হাঁটতে বলল, বেরোনোর 15 মিনিট আগে আমায় ফোন বা টেক্সট করবি, চলে আসবো। উত্তর দিল না অরু। হাসছে কুশল। অরু হাঁটতে হাঁটতে অনুভব করলো কুশল এখনো পেছনে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে হাসছে। এখন ফেরার পথে অরু আর কুশল। ঘড়িতে 4:45। গাড়ি চালাতে চালাতে কবজিতে বাঁধা ঘড়ি দেখে নিয়ে কুশল বলল, জীবনে প্রথম 1.5 ঘন্টায় কোনো গেট টুগেদার শেষ হতে দেখলাম। সবাই তো বসে আছে, তুই বেরিয়ে এলি কেন? অরুর ভালো লাগছিল না এটা কিভাবে বোঝাবে কুশলকে। বলল, একটু চুপচাপ গাড়ি চালাও, একটা অন্য কথা ভাবছি, ডিস্টার্ব করে না। কুশল হাসছে। এই ছেলেটা সকাল থেকে হেসে যাচ্ছে পাগলের মতো। কুশল এবার বলল, কিছু খেয়েছিস? অরু বলল, ওই অল্প, তাছাড়া ভাত ছাড়া আমার কোনো কিছুই দুপুরবেলা ঠিক ভালো লাগে না। কুশল বলল, তোর তো ঠিক জায়গায় বিয়ে হয়েছে। আমরা মাছ বিক্রি করি, তুই ভাত ছেড়ে কিছু খেতে পারিস না। একদম ঠিকঠাক ছেলের বউ বাবার। অরু বলল, বাড়িতে চলো, গিয়ে কিছু খাবো। কুশল বলল, কোনো অবস্থায় এখন বাড়িতে যাওয়া যাবে না। কেন? আমার বসের বাড়ি কোথায় দাদা খুব ভালো জানে। সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করে তারপর আবার ফিরে আসাতে যে টাইম লাগে সেই টাইমটা দিতে হবে। এরকম 3:45-র সময় বাড়িতে ঢুকলে এমনিতেই সবাই অবাক হবে। তাহলে আমি ভেবেছিলাম তুই অন্তত 6:30টায় বেরোবি। সেরকম ভেবেই বন্ধুদের সঙ্গে প্রোগ্রাম করেছি। সৌমেন্দু আর নিলয়কেও চলে আসতে বলেছিলাম। আমাদের একটা ফ্ল্যাট আছে, আন্ডার কনস্ট্রাকশন। শুধু একটা ঘর পুরো রেডি করা হয়েছে। ওখানেই আমরা মাঝে মাঝে গিয়ে আড্ডা মারি। ওখানেই সবাই এখন আছে। চল ওখানে যাই। তুই আগে কিছু খেয়ে নে, তারপর বেরিয়ে যাব। অরু একটু ইতস্তত করে বলল, তোমাদের বন্ধুদের মাঝখানে গিয়ে আমি বসবো, তাতে কোনো অসুবিধা হবে না? কুশল হাসলো, বলল, সেটা তুই বলবি। আমাদের বন্ধুদের কোনো অসুবিধা হবে না, তবে যতক্ষণ আমি আছি তোর কোথাও কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে চল। ওরও কৌতূহলী বলল, তোমাদের ফাঁকা ফ্ল্যাট আছে কেন? কুশল বলল, মাঝখানে দাদার মাথায় প্রমোটারি ভূত চেপেছিল, ওটাই ছিল দাদার লাস্ট কাজ। এই ফ্ল্যাটটা বাড়ির জন্যই রাখা হয়েছে। ও আচ্ছা। আর বেশি সময় লাগলো না, মিনিট 15-র মধ্যেই গাড়িটা এসে দাঁড়ালো একটা নির্মীয়মান ফ্ল্যাট বাড়ির সামনে। চারপাশটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। কোথাও দেওয়ালের রঙের কাজ বাকি, কোথাও আবার নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে। কুশল গাড়ি থেকে নেমে অরুকে নিয়ে সোজা বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল। তারপর সিঁড়ি বেয়ে উঠে নির্দিষ্ট ফ্ল্যাটটার সামনে গিয়ে কলিং বেল বাজালো। ভেতর থেকে সঙ্গে সঙ্গে হইচই আর হাসির শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল। কুশলের থেকে হাইটে ছোট, ভদ্রস্থ এবং অভিজাত চেহারার দুটি ছেলেকে দেখতে পেল অরু।
তার মধ্যে একজন অরুর দিকে তাকিয়ে বলল, আরে আরভি, এসো এসো, আমাদের আড্ডায় তোমাকে ওয়েলকাম। ঘরের ভেতরে ঢুকে অরু দেখলো আসবাব বলতে 4টে প্লাস্টিকের চেয়ার আর একটা বড় কাঠের টেবিল। কুশল আলাপ করিয়ে দিল অরুর সাথে সৌমেন্দু আর নিলয়ের। নিলয় বলল, আরভি, তোমার জন্য চাইনিজ অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে, খেয়ে নাও। আমরা পাশের ঘরেই আছি, তোমরা এখানে বসো। অরু কিছু বলার আগেই সৌমেন্দু আর নিলয় পাশের ঘরে চলে গেল। এই ঘরে বসে রইল অরু আর কুশল। এই রকম ফ্ল্যাট দেখলেই রাঘবের ফ্ল্যাটের কথা মনে পড়ে যায় অরুর। কুশলকে বলল, খাবারটা আসুক, আমরা খাবারটা নিয়ে বাড়িতেও চলে যেতে পারি। কুশল তাকালো, বলল, কি হয়েছে? বাড়িতে সব কিছু ম্যানেজ হয়ে আছে, এত টেনশন নিস না। খাবারটা আসুক, খেয়ে নি, তারপর চলে যাব, বললাম তো। অরু কি করে বোঝাবে যে এইরকম ফ্ল্যাট দেখলেই সে দিনের কথা মনে পড়ে যায় অরুর? কুশলদের ফাঁকা ফ্ল্যাট আছে জানতো না সে। অরুর চোখে মুখে হয়তো মনের কথা ফুটে উঠেছিল। কুশল এবার সামান্য বিরক্ত নিয়ে বলল, কি হলো, একটু বলবি প্লিজ? বন্ধুদের সাথে কোনো ঝামেলা হয়নি তো? অরু বলল, ভালো করে কথা বলিনি ওদের সাথে, ঝামেলা হবে কেন? কুশল এবার ক্ষুব্ধ, বলল, বন্ধুদের সঙ্গে কথা বলার জন্যই তো তোকে নিয়ে আসা হলো, এত আন্দোলন করা হলো, বাড়িতে মিথ্যে কথা বলা হলো, তাহলে কথা বলিসনি কেন? ফাঁকা ফ্ল্যাট অরুর জীবনে একটা অভিশাপ। একই রকম তর্ক শুরু হলো কুশলের সাথেও। সেদিনও রাঘবের সঙ্গে ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে তর্ক শুরু হয়েছিল। উঠে দাঁড়িয়ে পড়লো অরু, বলল, আমাকে একটা ক্যাব বুক করে দাও, আমি চলে যাই। কুশল অধৈর্য এবার বলল, এবার বিরক্ত লাগছে, তুই যদি থাকতে না চাস আমি নিয়ে যাচ্ছি তোকে, ক্যাব বুক করার দরকার নেই। ঠিক এই সময় সৌমেন্দু এলো এ ঘরে, তারপর মুখে মজার ভাব করে কুশলকে চোখের ইশারায় কিছু ইঙ্গিত করলো। তারপর অরুর দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, তার আগে কুশল বলে উঠল, এমনি ছড়িয়ে আছে, আর চাপ দিস না, আমি হ্যান্ডেল করতে পারবো না। সৌমেন্দু কুশলের কথা শুনবে না, এখন সে মজার মুডে আছে। অরুর দিকে তাকিয়ে বলল, আর 1 ঘন্টা আগে এলে ঋদ্ধিমার সাথে আলাপ করতে পারতে। অরু তাকালো কুশলের দিকে, অসহায় গলায় কুশল বলল, তোর সাথে মজা করছে, তুই ঋদ্ধিমাকে নিয়ে খেপে থাকিস, সেটা আমি বলেছিলাম, তাই মজা করছে, ওর কথা শুনিস না। অরুর মাথায় আগুন জ্বলছে। ফাঁকা ফ্ল্যাট মানে প্রেমিক প্রেমিকার উপযুক্ত জায়গা। ঋদ্ধিমা এখানে আসবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তার মানে কুশল ও ঋদ্ধিমার এটাই মিটিং প্লেস। কুশল এখনও ঋদ্ধিমার সঙ্গে জড়িয়ে আছে। অরু বোকা। রাঘব একরকমভাবে ঠকিয়েছে, কুশল আরেক রকমভাবে ঠকাচ্ছে। ফাঁকা ফ্ল্যাট অরুর জীবনে অভিশাপ। কিভাবে গাড়িতে উঠেছে, কুশল গাড়ি চালিয়ে নিয়ে এসেছে, আর কিভাবে নিজের ঘরে ঢুকেছে জানে না অরু। মাথায় আগুন জ্বলছে তার। ঘরে ঢুকে বিছানায় বসতেই সামনেই দেখলো কুশল দাঁড়িয়ে আছে। বলল, এমনিতে আমাদের সম্পর্কটা ঘেটে আছে, তাতে অসুবিধা নেই, অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্ক তৈরি হতে সময় দিতেই হবে, কিন্তু এসব আমি হ্যান্ডেল করতে পারবো না। সমস্যা হলে মুখে বলবি। তোর যদি মনে হয় আমার সাথে থাকতে পারছিস না, তাহলে থাকবি না, আমি ম্যানেজ করব ফ্যামিলিতে। অরুর বুক কেঁপে উঠল, সে কুশলের সঙ্গে থাকতে চায়, কিন্তু কুশলের থেকে এই আঘাত সে নিতে পারবে না। অরুকে চুপ করে থাকতে দেখে কুশল আবারও বলল, আমি কিছু বললাম, উত্তর দে, কি হয়েছে? আমাকে নিয়ে সমস্যা? ওভাবে হঠাৎ না খেয়ে চলে এলি কেন? অরু বলল, তাহলে তুমি আমার প্রশ্নের একটা উত্তর দাও। কুশল বলল, বল কি প্রশ্ন? অরু বলল, ওই ফাঁকা ফ্ল্যাটে তুমি ঋদ্ধিমার সঙ্গে মিট করো এখনো? কুশল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অরুর দিকে। এই দৃষ্টি বলে দেয় অনেক কথা। চোখ সরিয়ে নিল অরু। এবার কুশল পকেট থেকে ফোন বার করে কাউকে ফোন করলো। তারপর ফোন কানে নিয়ে বলল, কেমন আছিস? আমি বিয়ে করেছি শুনেছিস তো? বিয়েতে আসিসনি, তাই ভাবলাম বউয়ের সঙ্গে একটু কথা বলিয়ে দিই। বলেই ফোনটা অরুর হাতে ধরিয়ে দিয়ে বলল, কথা বল, আমার দেরি হবে ফিরতে, বেরোচ্ছি। চলে গেল কুশল। ফোনের ওপাশে ঋদ্ধিমা। হ্যালো আরভি? অরু বলল, হ্যাঁ বলো। কুশল আছে কাছাকাছি? না, একটু বেরোলো। কি আশ্চর্য দেখো, 5 বছর পর ফোন করলো আর ঠিক দুটো কথা বলল। কি যে বলে গেল বুঝলাম না। আমি ওর বিয়েতে যাব কি করে? ও তো আমাকে ইনভাইট করেনি। আসলে আমি জিজ্ঞেস করেছিলাম। খুব ভালো করেছিলে। তোমাকে নিশ্চয়ই সৌমেন্দু বলেছে আমার কথা? হ্যাঁ, সৌমেন্দুর সঙ্গে আমার গতকালও কথা হয়েছে। সৌমেন্দু, নিলয় সবার সঙ্গে যোগাযোগ আছে, শুধু কুশল একেবারে অফ হয়ে গেছে। কি অদ্ভুত দেখো, আর এখন বলছে তুই আসিসনি। ও আচ্ছা, যাই হোক, কেমন আছো বলো? ভালো আছি। খুব ভালো লাগলো ফোন করেছো। তুমি অন্তত পুরনো বন্ধুদের মান রাখলে, খুব খুশি হয়েছি। সৌমেন্দুকে থ্যাংক ইউ বলে দেব। একদিন এসো আমাদের বাড়িতে। আমি তো সৌদিতে এখন, মানে 6 মাস হলো আমি সৌদি আরবে। আগে যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন কলকাতায় যেতে পারতাম বন্ধুদের গ্যাদারিংয়ে। কতবার কুশলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমার বিয়েতে ইনভাইট করার জন্য, কিছুতেই ওকে পাইনি। ফোন নাম্বার
পাল্টে দিয়েছে। কি অদ্ভুত ছেলে। তুমি এখন থেকে যোগাযোগ রেখো, আমি নেক্সট ইয়ার কলকাতায় যাব, তখন অবশ্যই দেখা হবে। তোমাদের বাড়িতে যাব। কুশল রাতে ফিরলে তোমাকে ফোন করতে বলবো। বলে দেখতে পারো, আমি ওয়েট করব। কিন্তু ও ফোন করবে না কেন? জানি না কেন, কিন্তু কুশল সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখে না। এই ব্যাপারেও খুব চুজি। যখন 11-এ পড়তাম তখন ওর পেছন পেছন আমিই ছুটেছি। এখন তো বয়স হয়ে যাচ্ছে, বলো, ছোটার ক্ষমতাও নেই, সময়ও নেই। বলেই ঋদ্ধিমা খুব হাসছে। তারপরেও আরও কয়েক মিনিট কথা হলো। জীবনে অনেক ভুল করেছে ওরও, কিন্তু আজকের মতন বড় ভুল হয়তো আর কখনো করেনি। কুশলকে ভুল বুঝেছে, কুশলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আজ কুশল ওর জন্য অফিস থেকে বেরিয়ে এসেছে, বাড়িতে সবার কাছে বকা খেয়েছে, অরুকে বন্ধুদের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু এত কিছুর পরিবর্তে দিনের শেষে অরু যা করলো সেটা খুব খারাপ। ছোড়দিকে ওর নিজেই এই খারাপ আচরণের কথা বলতে পারবে না। ঠিক এই সময় রিম্পা এলো ঘরে। তারপর সোজা অরুর পাশে এসে বসলো। বলল, ঝগড়া করতে করতে গেলি, আবার ঝগড়া করতে করতে ফিরে এলি। বাবু তো চোখ মুখ গম্ভীর করে ঘর থেকে বেরিয়ে গেল, তুই এখানে মুখ গম্ভীর করে বসে আছিস। অরু বলল, কোথায় চলে গেল কুশল? রিম্পা বলল, এতেই চোখে জল চলে এলো তোর? কোথায় চলে গেল আমি কি করে বলবো? ফোন করে জেনে নে। সত্যি অরুর কান্না পাচ্ছে। রিম্পা বলল, তোরা বসে ঝগড়া কর, আমি একটা টুক করে তোকে ভালো খবর দিয়ে চলে যাই। শুধু মাকে বলেছি, কেশবকেও বলিনি এখনো। অরুর কোনো দিকেই কোনো হুঁশ নেই। শুধু মনে হচ্ছে কুশল কখন আসবে আর কখন সে সরি বলবে। রিম্পা বলল, শোন, বাথরুমে গিয়ে টেস্ট করলাম, পজিটিভ এলো। অরু অবাক হয়ে তাকালো রিম্পার দিকে। বলল, মানে? রিম্পা হাসছে। বলল, ভাবলাম দুজন বেস্ট ফ্রেন্ডকে আগে বলবো। মা আর অরু, মা তো একবারেই বুঝে গেল। তোকে এত বলতে হয় কেন? উফ, আমি প্রেগনেন্ট, এবার বুঝেছিস? অরুর মন ভালো হয়ে গেল, একদম ভালো হয়ে গেল। উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল রিম্পাকে। বলল, আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। রিম্পা বলল, তোমরা কাকা কাকিমা হবে এখন, সুতরাং এত বেশি ঝগড়া করলে চলবে না, বুঝেছো? বলে ঘর থেকে বেরিয়ে গেল রিম্পা। এখনই কুশলকে ফোন করতে হবে, বলতে হবে বাড়িতে এসো, রাগ করো না, খুব ভালো একটা খবর আছে। কিন্তু ফোন করতে গিয়ে নিজের হাতে কুশলের ফোন দেখতে পেল। কুশল তো তার কাছে ফোন রেখে চলে গেল, সুতরাং কুশলকে ফোন করা যাবে না। যাওয়ার সময় বলে গেল দেরি হবে ফিরতে। এবার কেঁদে ফেলল অরু। অরু কাউকে বলতে পারেনি যে কুশল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। তার থেকে বড় সমস্যা, কুশল ফোনটাও সঙ্গে নিয়ে যায়নি। ফলে তার সঙ্গে যোগাযোগ করার, তার খবর নেওয়ারও কোনো উপায় নেই। এতটা টেনশন অরু জীবনে কখনো করেনি। অথচ আজ কুশলকে নিয়ে বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে আছে। বারবার মনে হচ্ছে কোথায় গেল সে, কোথায় আছে এখন। দুশ্চিন্তা করতে করতে কখন যে রাত 9:30 বেজে গেছে খেয়ালই ছিল না অরুর। বারবার একটা কথাই মনে পড়ছে, ঋদ্ধিমাকে নিয়ে সন্দেহ করে ওই কথাটা বলা একেবারেই উচিত হয়নি। ফাঁকা ফ্ল্যাটে কুশল ঋদ্ধিমার সঙ্গে দেখা করেছে, এই কথাটাই তো রাগের মাথায় বলে ফেলেছিল সে। তখন একবারও ভাবেনি কথাটা কুশলের কানে কেমন শোনাবে। অকারণ সন্দেহ যে কতটা খারাপ সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে অরু। তার কথাবার্তা আরও সংযত হওয়া উচিত ছিল। রাগের মুহূর্তে একটু চুপ থাকলেই পারত সে, কিন্তু তা না করে এমন একটা কথা বলে ফেললো যার জন্য এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। এত অনুশোচনা হচ্ছে যে বলার নয়। মনে মনে ঠিক করে রেখেছে কুশল যেই ফিরবে এক মুহূর্ত দেরি না করে প্রথমেই বলবে, সরি কুশল, আমি ভুল করেছি। কিন্তু কুশল তো ফিরছেই না। ঘরের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠছে। অরু বারবার দরজার দিকে তাকাচ্ছে। সামান্য একটা শব্দ হলেই মনে হচ্ছে হয়তো কুশল এসেছে, কিন্তু প্রতিবারই ভুল ভাঙছে। চুপ করে বসে আছে অরু, হাতে ফোনটা শক্ত করে ধরা। অথচ ফোন করার মতো একটা নম্বরও তার কাছে নেই। শুধু মনে মনে একটাই প্রার্থনা, কুশল যেন ভালো থাকে আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসে। এই বাড়ির নিয়মে রাত 10টায় ডিনার। ঠিক রাত 10টায় রিম্পা এলো অরুর ঘরে, আর এখন দাঁড়িয়ে আছে জানলার ধারে। এই জানালা দিয়ে গেট দেখা যায় বাড়ির। গেট দিয়ে কেউ বাড়ির ভেতরে ঢুকলে সঙ্গে সঙ্গে চোখে পড়বে, তাই জানালার সামনে দাঁড়িয়ে আছে অরু। ঘরে ঢুকেই রিম্পা বলল, সেই থেকে ঘরে ঢুকে বসে আছিস কেন? একবারও নিচে নামলি না আজকে? অরু তাকালো, বলল, আসলে আমার মাথাটা একটু টিপ টিপ করে ব্যথা করছে, তাই শুয়েছিলাম চুপ করে। রিম্পা এগিয়ে এলো, বলল, আচ্ছা ঠিক আছে, এখন চল, অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়।
অবাক হয়ে তাকালো অরু। কুশল আসেনি, আমি আগে খেয়ে নেব। এবার অবাক হলো রিম্পা, বলল, কেন তোকে বলেনি? কুশল তো বাইরে থেকে খেয়েই আসবে আজ। পাড়ার ক্লাবে কোনো খাওয়া দাওয়া আছে আজ। রিম্পার কথা শুনে মনে মনে এবার নিশ্চিন্ত হলো অরু। তার মানে কুশল পাড়াতেই রয়েছে। অনেক হালকা লাগছে এখন, টেনশন অনেকটাই কমলো। রিম্পার দিকে তাকিয়ে বলল, খেতে ইচ্ছে করছে না, তবুও চলো যাচ্ছি। নিচে ডাইনিংয়ে সকলের সাথে খেতে বসেছে অরু। সোনালি সকলকে পরিবেশন করে টেবিলের একধারে ভুবন দাসের পাশে বসে বসেছে। অরুর দিকে তাকিয়ে ভুবন দাস বলল, ছোট বৌমার শরীর খারাপ নাকি? মুখটা অমন শুকনো কেন? অরু তাড়াতাড়ি বলল, না না বাবা, মাথাটা একটু ধরেছিল, এখন ঠিক আছে। ভালো পরিবারের মেয়ে অরু। চারু ময়রারা ভালো মানুষ। চারু ময়রার এই ছোট মেয়েটি অরু। সহজ সরল, হাসি খুশি, মিশুকে একটা মেয়ে। এটা ভুবন দাস প্রথম দিনেই বুঝে গিয়েছিল। এই অল্প কদিনে এসে বাড়ির সকলের সঙ্গে মিশে গেছে। মেয়েটি তার পরিবারের জন্য একেবারে উপযুক্ত। তাই এই মেয়েটাকে যদি তার ছেলে এতটুকু কষ্ট দিয়ে থাকে, তাহলে ভুবন দাস কিছুতেই ছেলেকে রেয়াত করবে না। নিজের ছেলে বলে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানুষ সে নয়। ভুবন দাস স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এখন বিয়ে হয়ে গেছে ছেলের, এইভাবে রাতে বাইরে থেকে খেয়ে ফিরতে বারণ করবে। নিমন্ত্রণ থাকলে বৌমাকে যেন নিয়ে যায়, অন্তত একটা বছর এই নিয়ম যেন মেনে চলে। এরপর সকলের সঙ্গে টুকটাক গল্প করে নিজের ঘরে ফিরে এসেছে অরু। নতুন নরম চাদর পেতে টান টান করে দিল বিছানা। তারপর মশারি টাঙিয়ে জানালার সামনে এসে দাঁড়ালো। বিয়ের পর যে কদিন এই বাড়িতে আছে অরু, সেই কয়দিন এই ঘরেই অরু আর কুশল পাশাপাশি শুয়েছে এই খাটেই। টুকটাক হাজার রকমের গল্প করতে করতে ঘুমিয়েছে একসাথে। কিন্তু কুশল একবারও অরুর শরীর ছোঁয়ার চেষ্টা করেনি। প্রথম দিন থেকে অরুর সব কিছুকে সাপোর্ট করে, অরুর সঙ্গে ভালো আচরণ করে, অরুর সম্মান বাঁচিয়ে অরুকে আগলে রেখেছে। কিন্তু অরু কুশলকে অসম্মান করলো ঋদ্ধিমার সঙ্গে সন্দেহ করে। ঘড়িতে এখন 11:30। এখনও ফেরেনি কুশল। এবার সত্যি সত্যি অরুর মাথা যন্ত্রণা শুরু করলো। জানালা বন্ধ করে দিল। কুশল ক্লাবে আছে, সুস্থ আছে এবং অবশ্যই আনন্দে আছে, নিশ্চিত সে। অরু এত খারাপ হলে বাড়িতে আসতে ইচ্ছে করবে কেন তার? এবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল অরু। শোয়ার কতক্ষণ পরে ঘুম এসেছে জানে না অরু। তার ঘুম ভাঙল রিম্পার ডাকে। চোখ খুলে দেখলো সামনে রিম্পা দাঁড়িয়ে। জানালার কাছ দিয়ে দিনের আলোয় ঘর ভরে গেছে। বোঝাই যাচ্ছে বেশ বেলা হয়ে গেছে। এবার ধড়মড়িয়ে উঠে বসলো অরু। রিম্পার দিকে তাকিয়ে বলল, অনেক বেলা হয়ে গেছে না, আমি বুঝতে পারিনি। এবার হঠাৎই কুশলের কথা মনে হতেই পাশে তাকিয়ে দেখলো কেউ নেই। কিন্তু কুশল গতকাল রাতে কুশল তার পাশেই শুয়েছিল, সেটা স্পষ্ট। গায়ের চাদর ছড়ানো, বেডসাইড টেবিলে চার্জার। কিন্তু কখন ফিরে এসে শুয়েছে টের পায়নি অরু। রিম্পা বলল, প্রায় 10:30 বাজে। লজ্জা পেল অরু, বলল, এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকোনি কেন? রিম্পা বলল, কাল মাথার যন্ত্রণা বলছিলি, তাই মা বারণ করলো ডাকতে। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি যাচ্ছি। এবার কিছুটা ইতস্তত করে অরু জিজ্ঞেস করলো, কুশল অফিসে বেরিয়ে গেছে? রিম্পা বলল, অনেক ভোর রাতে হাঁটতে বেরিয়ে গেছে। অফিসের টাইম পেরিয়ে যাচ্ছে বলে তোর দাদা ফোন করেছিল, বলেছে ক্লাবে ফুটবল ম্যাচ আছে, সেই ব্যাপারে মিটিং আছে ক্লাবে, তাই আজকে অফিসে যাবে না, তুই আয় বলে রিম্পা চলে গেল। আবার মন খারাপ শুরু হলো অরুর। কিভাবে কুশলের রাগ ভাঙাবে বুঝতে পারছে না সে। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে একেবারে ইচ্ছে না থাকলেও নিচে ডাইনিংয়ে এসে সকলের সঙ্গে ব্রেকফাস্ট করতে হলো অরুকে। রোজকার মতোই বাড়িতে রান্না বান্না, দৈনন্দিন কাজকর্ম সব চলতে থাকলো। কোথাও যেন কিছুই আটকে নেই। রান্নাঘরে হাসি তামাশা, টুকটাক কথাবার্তা, গোটা বাড়ি ঝাড়পোছ, সবই প্রতিদিনের মতো স্বাভাবিক ছন্দে চলছে। শুধু অরু আজ কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। এই কদিন সারাদিনে অন্তত একবার হলেও কোনো না কোনো ছুতোয় কুশল অরুকে ফোন করেছে, অথচ আজ সারাদিনে একটা ফোনও করেনি। সকালে ঘুম থেকে তুলে দিয়ে যায়নি, কোথায় যাচ্ছে সেটাও বলে যায়নি, এমনকি গতকাল কোথায় গিয়েছিল সেটাও অরুকে জানায়নি। কিছুতেই ভালো লাগছে না অরুর। কাজের মধ্যে থেকেও বারবার মনটা চলে যাচ্ছে কুশলের কাছে। হঠাৎ একটা কথা মনে পড়তেই বুকের ভেতরটা ধক করে উঠল। আজ কুশল ফোনটা সঙ্গে নিয়ে গেছে, তাহলে আজ তো সে নিজেই ফোন করতে পারে, কিন্তু ফোন করছে না কেন? অরু আর নিজেকে বোঝাতে পারল না। এতক্ষণ যে দ্বিধাটা তাকে আটকে রেখেছিল সেটাও যেন মুহূর্তে দূর হয়ে গেল। আর অপেক্ষা না করে ফোনটা হাতে তুলে নিল অরু।
কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবশেষে কুশলের নামের ওপর আঙুল রাখলো। ফোন বাজছে। বেশ কিছুক্ষণ বাজার পর ও পাশে কুশলের গলা শোনা গেল। ঘুম ভেঙেছে। কুশলের গলা শুনে কান্না পেয়ে গেল অরুর। আর কোনো কথাই বলতে পারছে না সে, প্রাণপণে কান্না চেপে চুপ করে রইল। কুশল আবারও বলল, চুপ করে থাকলে কিন্তু ফোন কেটে দেব। তুমি বাড়িতে এসো। কেন? প্লিজ এসো। তুই কাঁদছিস কেন? তুমি বাড়িতে আসছো না কেন? আমাকে অবিশ্বাস করলি কেন? তোমাকে অবিশ্বাস করতে চাই না আমি, ভুল হয়ে গেছে। ঋদ্ধিমার সঙ্গে আমার কোনোদিন কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট ছিলই না, আমি সেটা বুঝতে পেরেছি। ঋদ্ধিমার সঙ্গে কথা বলে কিছু থাকলে ওকেই বিয়ে করতাম, তখন তুই না, ঋদ্ধিমা আমার বউ হতো। এরকম কথা আর কখনো বলবে না, আমি তোমার বউ হতাম। কনফিডেন্স এসছে তাহলে? কনফিডেন্স আমার তখনও ছিল, তাহলে ওইভাবে না খেয়ে রাগ করে চলে এলি কেন? ফাঁকা ফ্ল্যাট দেখলে আমার শরীর খারাপ হয়ে যায়, তাই ঠিক সেই মুহূর্তে সৌমেন্দ্রদা ঋদ্ধিমার কথাটা বলল, তাই কি করব, ভুল করে ফেললাম, আর করব না। মাঝে মাঝে ভুল করতে হয়, ইচ্ছে হলে ভুল করবি। এবার থেকে আমি আমার মতন করে হ্যান্ডেল করব তোকে, আর রাগ করব না। মানে কাছে ডেকে কান মলে দেব। গতকাল এটাই করলে না কেন? ওটাও আমার ভুল হয়েছে, আর হবে না। ক্লাবে এত কি হচ্ছে, সারাদিন ক্লাবে থাকছো। ভেবেছিলাম তোকে বলবো না, কিন্তু তুই জেদ করছিস তাই বলছি। গতকাল আমি আর পলু অনেক রাত পর্যন্ত কাজ করে একটা প্রজেক্ট শেষ করেছি, তারই ফাইনাল টাচটা ছিল। প্রজেক্ট কমপ্লিট, তাই সেলিব্রেশন চলছে ক্লাবে। ফুটবল ম্যাচের জন্য মিটিং ছিল বললো যে দিদিভাই। মিটিং তো 2 ঘন্টায় হয়ে গেছে, বাকি সময় সেলিব্রেশন। তোমার আর দাদার ভাব হয়ে গেছে নাকি? এই প্রজেক্টটা করব বলে ভাব করতে হয়েছে। কিসের প্রজেক্ট? কই আমি কিছু শুনিনি তো। সবাইকে জানানো হচ্ছে না? বলো না প্লিজ, কিসের প্রজেক্ট? প্রজেক্ট রাঘব। মানে কি বলছো এসব? প্লিজ একটু ডিটেলসে বলো। আজ 1 মাস ধরে রাঘব একটা মেয়ের সঙ্গে ফেসবুকে প্রেম করছে। যথারীতি গতকাল মেয়েটাকে ফ্ল্যাটে আসতে বলেছে, ফ্ল্যাট ফাঁকা ছিল। গতকাল বৃষ্টিও হচ্ছে এবং গতকাল ওই ফ্ল্যাটের আরও 7টা ফ্যামিলি পুরী বেড়াতে গিয়েছিল, তাই পুরো ফাঁকা ছিল ফ্ল্যাট বাড়ি। সব বুঝে শুনে মেয়েটাকে ডেকেছিল রাঘব। মেয়েটা এসেছে ভেবে দরজা খুলে দিয়েছিল রাঘব। মেয়েটা আসলে ছিল ছেলে, সঙ্গে 10 জন বন্ধু নিয়ে। রাঘবকে দমে পিটিয়ে বাড়ি চলে গেছে সে। যাওয়ার আগে মেন সুইচ অফ করে দিয়ে চলে গেছে ফ্ল্যাটের। গতকাল অনেক রাত অবধি প্রজেক্টটা শেষ হয়েছে আমাদের। আজ সকালে রাঘবকে হাসপাতালে দেওয়া হয়েছে, কিন্তু কথা বলার অবস্থায় নেই। বেঁচে যাবে হয়তো, কিন্তু হাত পা যেভাবে ভেঙেছে তাদের মেরামতে প্রচুর সময় নেবে। এরপর কোনো মেয়েকে ফাঁকা ফ্ল্যাটে ডাকতে ভয় পাবে আশা করি। এত কাণ্ড ঘটে গেল, কাউকে না জানিয়ে অপরাধের শাস্তি দিতে হলো। এটা তোমার আর দাদার প্রজেক্ট কি করে হলো? 1 মাস ধরে রাঘব যার সঙ্গে প্রেম করছিল সেটা তোর দাদা পলু। কি বলছো তুমি? ভাবিস না বুদ্ধিটা আমার একার। আমি, পলু, কাকডিম আর তার হাজবেন্ড সানি সবাই মিলে প্ল্যান করেছি। তবে হ্যাঁ, তোর ব্যাপারটা কেউ জানে না, আমি কাকডিম ছাড়া। একটা খারাপ ছেলেকে রাস্তায় আনতে হবে, এটাই আমাদের প্রজেক্ট। সেই কারণে তুমি এত রাতে বাড়ি ফিরেছো? আজকে আবার সকালে বেরিয়ে গেছো? হ্যাঁ, তুই যখন কাল আমার সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতে রাজি হলি না, আমি ভেবেছিলাম তুই এখনো পুরোপুরি আমাকে মেনে নিতে পারিসনি। তখন একবারও আমার মাথায় আসেনি যে তোর ওই ফাঁকা ফ্ল্যাটের ভয় এসব করাচ্ছে। তুমি সঙ্গে থাকলে আর আমি ভয় পাবো না, ফাঁকা ফ্ল্যাট হোক বা বাড়ি। যাক, বুদ্ধি খুলেছে তাহলে। তোমাকে আরেকটা খবর দেওয়ার ছিল। কি খবর বল? তুমি কাকু আর আমি কাকিমা হব। দিদি ভাই প্রেগনেন্ট। রিয়েলি? দ্যাটস গ্রেট নিউজ। তাহলে আমাদের ফ্যামিলি ট্রিতে আরেকটা নতুন ব্রাঞ্চ আসছে। হ্যাঁ সেটাই, কংগ্রাচুলেশনস। আপাতত কাকিমা হওয়ার জন্য তোমাকেও কংগ্রাচুলেশনস। ধুর, আমি মিস করছি তোমায়, আমার ভালো লাগছে না কিছু। তুমি এসো। আই মিস ইউ টু। এখনই এসো। লাভ ইউ আমার গুটি পোকা, তুই আমার প্রথম প্রেম আর তুই শেষ। ফোন কেটে গেল কুশলের। ভালো লাগছে অরুর, ভালো লাগায় মরে যেতে ইচ্ছে করছে তার। আজ সে আকাশে উঠতেও পারবে, এত আনন্দ হচ্ছে। অরু বলতে চাইছিল আই লাভ ইউ কুশল, কিন্তু খুব লজ্জা পেয়ে আর বলতে পারলো না। অরুর গান করতে ইচ্ছে করছে, রবীন্দ্রনাথের সেই গান, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে ঘরে এলো রিম্পা। তারপর অরুর দিকে তাকিয়ে বলল, কি সাংঘাতিক একটা খবর। অরুর মন এখন খুব ভালো। রিম্পাকে দেখে এগিয়ে এলো, বলল, কি খবর গো? রিম্পা বলল, ওই যে ইংরেজি পড়ায় তারক চ্যাটার্জি, তার ভাইপোকে কারা যেন ঘরে ঢুকে মারধর করে গেছে। ছেলেটা যে হাসপাতালে ভর্তি, কিছুই বলতে পারছে না। বলছে, অনেকে তো বলছে ধার করেছিল টাকা, পাওনাদার এসে মেরে গেছে। কি অবস্থা, তোকে বলতে এলাম। অরু না জানার ভাব করে বলল, ও আচ্ছা। রিম্পা বলল, আমি নিচে যাচ্ছি, তোকে এটা বলতে গেলাম। কুশলের সঙ্গে কথা হয়েছে তো ফোনে? অরু বলল, হ্যাঁ হয়েছে, ও এক্ষুনি আসছে। হাসছে রিম্পা। এবার বলল, ভাব যে হয়ে গেছে সে তো ভালোই বুঝতে পারছি, চোখে মুখে
একদম আনন্দ ভর্তি। সকলের আশীর্বাদে গুটিপোকার কুশলের সংসার এখন বেশ ভালোই চলছে। ফুলশয্যা রাতের ঘটনা গুটিপোকা যেভাবে সবাইকে গল্প করে বলেছিল, ঠিক তেমনি এখনকার প্রত্যেকটা রাত তার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর আর রোম্যান্টিক করে দিয়েছে কুশল। এখন মাঝে মাঝে অরুর হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে গান করে কুশল, কখনো ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে, কখনো মাই হার্ট উইল গো অন এভরি নাইট ইন মাই ড্রিম আই সি ইউ আই ফিল ইউ দ্যাট ইজ হাউ আই নো ইউ গো অন। কুশল এতটাই কেয়ারিং, এতটাই রোমান্টিক আর এত মিষ্টি করে গুটিপোকাকে আগলে রাখে, এতে গুটিপোকা নিজেই অবাক হয় প্রতি মুহূর্তে। মনে হয়েছে সিনেমা নায়কদের রোম্যান্সও বুঝি এর কাছে হার মেনে যাবে। কিন্তু এখন আর সে কাউকে তার রাতের ব্যক্তিগত কথা বলতে পারে না, ভীষণ লজ্জা পায়। যে মেয়ে ফুলসজ্জা রাতের গল্প নিজে থেকে জমিয়ে বলেছিল সকলকে, সেই মেয়েই এখন রাতের ব্যক্তিগত কথা আর কারো সামনে উচ্চারণও করে না। সকলের আশীর্বাদে কুশল আর আরভির এই দাম্পত্যে যেন এমনই ভালোবাসা, হাসি মজা, যত্নে, নরমে গরমে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকে, এটাই প্রার্থনা। আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।